রিনা তার মা শিউলি দেবী, বাবা দীপেন বাবু এবং তার বোন কেয়ার সঙ্গে বাস করত। ছোটবেলা থেকেই রিনা বিভিন্ন বিষয় নিয়ে নানান রকমের দুশ্চিন্তা করত। এভাবেই ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা তার বাজে স্বভাবে পরিণত হয়, আর সেই কারণেই তার সবসময় পেট গুড়গুড় করত এবং বারে বারে পটি পেত। সে নিজের পেটের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারে না। এইভাবেই প্রায় অনেক বছর কেটে যায়। রিনা বড় হয়ে ওঠে, কিন্তু তার ওই বাজে স্বভাবের কোনো রকমের পরিবর্তন হয় না। দিদি, তুই যদি এরকম দিনে 100 বার পটি করতে যাস তাহলে কিন্তু তোর বিয়ে হওয়া খুব সমস্যা আছে। কোনো ছেলে এরকম হাগা পাগল মেয়েকে বিয়ে করতে চাইবে না। আর আমার মনে হয় এই কারণেই তোর যে কটা সম্বন্ধ এসেছে সব কটা ভেঙে গেছে। এই, তুই এসব কথা বলিস না তো, আমার খুব চিন্তা শুরু হয়ে গেল। উফ, কি হাগা পাচ্ছে। আমার তো বিয়ের বয়স হয়ে গেল বল, এখন যদি বিয়ে না হয়, উফ, খুব জোরে হাগা পেয়ে গেল। এই বলে রিনা বাথরুমে পটি করতে চলে যায়। সে ভালো করে পটি করে এসে আবার নিজের বোনের সঙ্গে কথা বলা শুরু করে। এই দেখ, দেখেছিস তোর পেছন কেমন হালকা? আমি কি একটা কথা বললাম তোর এতেই চিন্তা শুরু হয়ে গেল আর হাগা পেয়ে গেল। ঈশ্বরই জানে তোর কি যে হবে। তুই আর ফালতু কথা বলে আমাকে চিন্তায় ফেলিস না তো। আর আমার যদি বারে বারে পটি পায় আমি কি করতে পারি এতে? কেয়া এই বিষয়ে তার দিদির সঙ্গে আর কোনো কথা বলে না। কিছুদিনের মধ্যে দীপেন বাবু অনেক কষ্ট করে নিজের বড় মেয়ের সঙ্গে তমাল বলে একটা ছেলের বিয়ে ঠিক করে। তমাল তার মা ঝুনু দেবী এবং বাবা দীপেন বাবুর সঙ্গে বসবাস করে, কিন্তু তারা তখনও রিনার বারবার পটি পাওয়ার গল্পের সঙ্গে অবগত ছিল না। একদিন তমাল তার পরিবারের সঙ্গে রিনাকে দেখতে এসেছিল। আমার তো আপনার মেয়েকে এক দেখাতেই পছন্দ হয়ে গেল। কি সুন্দর মুখটা, দেখে মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকে দিয়েছে। এরকম মেয়ে যদি আমার বাড়ির বউ হয় তাহলে তো আমার ছেলের ভাগ্য একেবারে খুলে যাবে। এরা এখনো জানে না যে আমার মুখ যেমন সুন্দর তেমন পেছনটাও খুব সুন্দর। একবার যদি আমার পটি পাগলামির কথা জানতে পারে তাহলে আমাকে এই ছেলে আর কখনোই বিয়ে করতে চাইবে না। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমার দিদিকে খুব সুন্দর দেখতে। আর একটা কথা, আমার দিদির সাথে যদি আপনার ছেলের বিয়ে হয় তাহলে বিয়ে বাড়িতে যেন অনেকগুলো শৌচালয় থাকে, না হলে খুব অসুবিধা হয়ে যাবে। সকলে কেয়ার এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। কেয়া, এসব তুই কি বলছিস? চুপ কর। এখানে বিয়ের সাথে শৌচালয়ের কি সম্পর্ক? তোকে এনাদের সামনে এখনই এসব কথা কে বলতে বলেছে? একটু বেশি কথা বলে ফেলছিস তুই। মা, ও মা, আমার পেটটা না কেমন করছে, আমি কি একটু যাব? বেশিক্ষণ এভাবে বসে থাকলে আমার জামা হলুদ হয়ে যেতে পারে। রিনার কথা শুনে তমাল এবং তার পরিবার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তারা কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না। দেখেছো, আমি এই কারণেই শৌচালয়ের কথা বলেছি, কারণ আমার দিদি নিজের পেট পরিষ্কারের উপর খুব খেয়াল রাখে। আসলে কি বলুন তো, যার পেট ভালো করে পরিষ্কার হয় তার সব ভালো হয়। এইসব কথার মাঝখানে রিনা বারবার বাথরুমে যায় এবং আসে। সেই দেখে ঝুনু দেবী এবং দীপেশ বাবু আর চুপ করে থাকতে পারে না। আমার তো মনে হচ্ছে এই মেয়েটার পেটটা একটু বেশিই ভালো, তা না হলে এতবার করে কেউ বাথরুমে যায় আর আসে? আমার তো বয়স হয়ে গেল, তাই দিনে কখনো একবার বা কখনো কখনো 2 দিন ছাড়া যেতে হয়। পটি তো হতেই চাই না। আর এই মেয়ে তো মিনিটে একবার করে পটি করতে যাচ্ছে। কি অবস্থা! তাতে কি হয়েছে আন্টি? পটি হওয়াটা তো আর কোনো সমস্যার বিষয় নয়। যত পটি করবে তত মন ভালো থাকবে, কারণ পৃথিবীতে পটি করার মতো শান্তি আর কিছুতেই নেই। আর আমার দিদি সেই শান্তির অধিকারিণী। উফ কেয়া, তোর কথা শুনে আমার বারবার পেট গুড়গুড় করছে। আমি যাই আর একবার পটি করে আসি। মেয়ের এরকম বারবার পটি পাগলামি দেখে প্রথমে তমাল এবং তার পরিবার বিয়েতে রাজি হয় না, কিন্তু সকলে মিলে তাদের অনেকবার কাকতি মিনতি করলে তারা রিনাকে তাদের বাড়ির বউ বানাতে রাজি হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রিনা এবং তমালের পরিবার সকলে মিলে একসঙ্গে শপিং করতে যায়। কেয়া এবং রিনা নিজেদের জন্য লেহেঙ্গা পছন্দ করতে থাকে। দেখিস দিদি, সাবধানে, তুই কিন্তু বেশি ভারী লেহেঙ্গা পছন্দ করিস না। বিয়ের সময় তোর পটি পেলে ভারী লেহেঙ্গা পরে পটি করতে যেতে খুব অসুবিধা হবে।
তুই এক কাজ কর দিদি, তুই সবকটা লেহেঙ্গা পরে একবার করে বাথরুমে গিয়ে দেখে নে কোন লেহেঙ্গাটা পরে তোর হাঁকতে সুবিধা হচ্ছে। উফ, দেখলি তুই আমাকে আবার চিন্তায় ফেলে দিলি। সত্যি তো, আমি যে বিয়েতে লেহেঙ্গা পরবো, আমার যদি পটি পেয়ে যায় কি হবে তখন? রিনা এই কথা ভেবে হালকা লেহেঙ্গা পছন্দ করতে শুরু করে। সে বিভিন্ন রকমের লেহেঙ্গা পরে পরে দেখতে থাকে। হঠাৎ করে তার ভীষণ জোরে পটি পেয়ে যায়। সে কিছুতেই আর নিজের পটি চেপে রাখতে পারে না। তার পেট থেকে বারবার গ্যাস বেরোতে শুরু করে। সকলের নাকে বাজে দুর্গন্ধ পৌঁছে যায়। কি হলো, তোমার এখনো লেহেঙ্গা পছন্দ হলো না? আর কতক্ষণ ধরে লেহেঙ্গা পছন্দ করবে? তাড়াতাড়ি করো, যে লেহেঙ্গাটা পরেছো সেটাই নিয়ে নাও। রিনার ভীষণ জোরে পটি পাওয়ায় কারোর কথাই তার কানে যায় না। সে তার বোনকে পটির কথা জানালে তার বোন লেহেঙ্গার শোরুমে শৌচালয় খুঁজতে চলে যায়। কেয়া যতক্ষণে শৌচালয় খুঁজতে ব্যস্ত ছিল ততক্ষণে রিনা আর তার পটি চেপে রাখতে পারে না। সে জোরে একটা পা ছেড়ে লেহেঙ্গার মধ্যে তার কাজ সেরে ফেলে। সকলে পাদের এরকম আওয়াজ শুনে কেঁপে ওঠে এবং সবাই মিলে একসঙ্গে রিনার দিকে তাকায়। আমি কি করব, আর চাপতে পারিনি, খুব জোরে পটি পেয়েছিল। পটি পেলে কি চেপে রাখা যায়? ছি ছি ছি, দোকানের মধ্যে হেগে পেদে একাকার করে দিচ্ছে, কোনো লাজ লজ্জা নেই। ছি, কি মেয়ে মানুষ রে বাবা, একে বাড়ির বউ করে নিয়ে গেলে আমার আর কোনো মান সম্মান থাকবে না। কেয়া শৌচালয় খুঁজে পেলে রিনা সেখানে গিয়ে কোনো রকমের লেহেঙ্গাটা ছেড়ে ফেলে। কিন্তু রিনা লেহেঙ্গাতে পটি করার ফলে ওই লেহেঙ্গাটা হলুদ হয়ে যায়। এরকম দৃশ্য দেখে দোকানের অন্যান্য খরিদ্দাররা খুবই ঘৃণা করে। তারা কেউই সেখানে দাঁড়াতে চায় না। ফলে দোকানদারের অনেক টাকা লোকসান হয়ে যায়। তার দোকানের দামি লেহেঙ্গা যেটা রিনা নিয়েছিল সেটাও নোংরা হয়ে যায়। দোকানদার রিনার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। নিজের হাগার উপর নিয়ন্ত্রণ নেই, সেই মেয়ে আবার বিয়ে করছে। ছি ছি ছি, দয়া করে মেয়েকে বিয়ে দেবেন না, একে শৌচালয়ে বসিয়ে রাখুন। আমার দোকানের সব সেল নষ্ট করে দিল। ইস, কি গন্ধ। বাজে কথা বলবেন না, আমি যে লেহেঙ্গায় পটি করেছি সেই লেহেঙ্গাটাই আমি কিনে নেব। তাহলে তো আপনার কোনো লোকসান হবে না। মানুষ মাত্রই পটি পেতে পারে, এতে আবার এত বলার কি আছে? একদম বড় বড় বুলি বাড়াবে না। লেহেঙ্গাতে হেগে ফেলে তার আবার বড় বড় কথা। আর এই লেহেঙ্গা তোমাকে কিনতেই হবে, কারণ তোমার হেগে ফেলা লেহেঙ্গা অন্য কেউ নেবেই না। আর তোমার এমন অসভ্যতামির জন্য যে আমার দোকানের সমস্ত কাস্টমাররা চলে গেল, তার জন্য বেশি টাকা নেব। এই বলে সে লেহেঙ্গাটা রিনার হাতে ধরিয়ে দেয় এবং তাদের কাছ থেকে অনেক বেশি বেশি টাকাও নিয়ে নেয়। রিনাকে তার পরিবারের লোকজন এবং তমালের পরিবার অনেক খারাপ খারাপ কথা বলে। এইভাবেই প্রায় বেশ কিছুদিন কাটে। বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে ততই রিনার পটি পাগলামি যেন আরো বেড়ে যায়। দিদি, তুই চিন্তা করিস না, রিল্যাক্স কর। আমি তোকে পটি বন্ধ হওয়ার ওষুধ এনে দিচ্ছি, তুই খাবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই বলে কেয়া তার দিদিকে ওষুধ এনে দেয়। রিনা তার পটি সমস্যা সমাধানের জন্য ওষুধ খেয়ে নেয়, কিন্তু কিছুতেই তার পটি বন্ধ হতে চায় না। বিয়ের দিন সকাল থেকে রিনার বারবার পটি হতে থাকে। এইভাবে বারবার বাথরুমে দৌড়াতে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। রিনার গায়ে হলুদের সময় চলে আসে। সকলে রিনার জন্য অপেক্ষা করতে থাকে। কই গো শিউলি, মেয়েকে এবার নিয়ে এসো, ওর গায়ের হলুদটা হয়ে যাক, না হলে তো বাকি কোনো কাজই এগোতে পারছে না। তাড়াতাড়ি রিনাকে গায়ে হলুদের জন্য নিয়ে এসো। হ্যাঁ দিদি, আমার মেয়ে একটু বাথরুমে গেছে, ও আসুক, আমি ওকে নিয়ে আসছি। রিনা বাথরুম থেকে বেরোলে তাকে সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ে যায়। সকলে তার গায়ে হলুদ লাগাচ্ছে, এমন সময় তার পেট আবার গুড়গুড় করতে শুরু করে। এই বিয়ের চিন্তায় চিন্তায় আমি পটি করে করে শেষ হয়ে যাব। ওষুধ খেয়েও আমার পটি কিছুতেই কমছে না। আমি যে কি জ্বালাতনে পড়লাম, বারবার শুধু পটি পাচ্ছে, এক থালাও পেটে খাবার পড়ছে না, তাহলে এত পটি আসছে কোথা থেকে? রিনা আবার বাথরুমে চলে যায়। এইভাবেই 2-3 বার বাথরুমে যাওয়ার পর সে আবার গায়ে হলুদে বসে পড়ে। এই রিনা, তোর গায়ে হলুদ লাগাবো কি করে? তুই তো দেখছি হেগে হেগে সব হলুদ করে দিচ্ছিস। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে যদি এত হাগিস, তাহলে তো তোর বরের সব মাহিনা পায়খানার ট্যাঙ্কি পরিষ্কার করতেই খরচ হয়ে যাবে। এই কথা শুনে রিনার ভীষণ খারাপ লাগে। এইভাবে প্রায় অনেক সময় পার হয়ে যায়। রিনা এবং তমালের বিয়ের শুভ সময় চলে আসে। রিনা সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে যায়।
তমাল ও তার পরিবারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। বিয়ের সমস্ত নিয়ম শুরু হবে ঠিক তার কিছুক্ষণ আগেই রিনার আবার পটি পেয়ে যায়। সে তার বোনকে পটি পাওয়ার কথা বললে কেয়া ভীষণ পরিমাণে রেগে যায়। দিদি, তোর পেছনে এবার ছিপি এঁটে রাখ, দেখবি তাহলে আর তোর পটি পাবে না। কি মুশকিল বলতো? এরকম চলতে থাকলে তোর আর বিয়ে করা হবে না। আমি জানি না তুই কি করবি, বাড়ি ভর্তি লোকজন, তার মাঝখানে তুই এখন লেহেঙ্গা তুলে হাত দিয়ে দৌড়াবি। আমি নিচে গেলাম, তুই পটি করে নিচে চলে আয়। এই বলে কেয়া সেখান থেকে চলে যায়। রিনা তাড়াতাড়ি করে লেহেঙ্গাটা ধরে বিয়ে বাড়ির শৌচালয়ের দিকে যায়। সে পটি করতে যাবে তখনই সে দেখে আগে থেকেই সেখানে কেউ আছে। সে অনেকক্ষণ পটি চেপে রেখে শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করলেও শৌচালয় থেকে কেউ বেরোতে চায় না। কিন্তু রিনার খুব জোরে পটি পেয়ে যাওয়ায় সে কোনো পথ না পেয়ে বিয়ে বাড়ির বাগানের কোনায় পটি করতে চলে যায়। উফ, বাগানের এই কোনায় কোনো লোক নেই, এখানে পটি করলে কেউ কিছু মনে করবে না। এই বলে রিনা সেখানে পটি করতে বসে পড়ে। সেই সময় সে হঠাৎ করে তার বোনের গলা পায়। কেয়া যেন কার সঙ্গে কথা বলছে সেটা রিনা শুনে ফেলে। দেখো তমাল, তোমাকে আমি খুব পছন্দ করি, আর তুমি সেটা ভালো করেই জানো। আমি কিছুতেই তোমার সঙ্গে আমার দিদির বিয়ে দেখতে পারবো না। আমার দিদির পটির সমস্যা বলে আমি কতবার করে বিয়ে ভাঙানোর চেষ্টা করলাম, তবুও তোমার পরিবার সেই আমার দিদিকেই পছন্দ করলো। চুপ করো, তোমার ওই হাগা পাগল দিদিকে পছন্দ করতে আমার বইই গেছে। আসলে তোমার বাবা তোমার দিদিকে খুব ভালোবাসে, আর আমি ওনার হাগা পাগল মেয়েকে বিয়ে করছি বলে উনি আমায় অনেক জিনিসপত্র, গাড়ি বাড়ি ফ্ল্যাট সব দিচ্ছেন। ও, তার বাড়ি আমার ভালোবাসার কোনো দাম নেই বলো? ভালো, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম, আর একমাত্র তোমার ভালোর জন্যই আমি চুপ করে আছি। আরে পাগল, এইগুলো তো সব আমি তোমার জন্যই করছি। তোমার দিদিকে বিয়ে করলেও আমি সম্পর্ক তো তোমার সাথেই রাখবো, আর ওই হাগা পাগলি তো হাগা নিয়েই ব্যস্ত থাকবে, তাইও কিছু বুঝতেও পারবে না। আর তুমি আর আমি আমাদের সম্পর্ককে বজায় রাখতে পারবো, চাপ নিও না। 2 বছর আগে কেয়ার একটা বান্ধবীর জন্মদিনে তমালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তাদের দুজনের মধ্যে সেদিন খুবই ভালো বন্ধুত্ব হয়। তমাল রিনাকে বিয়ের জন্য দেখতে আসলে কেয়া ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সে কিছুতেই এমন ঘটনা মেনে নিতে পারে না। সে তার দিদির চিন্তা বাড়িয়ে দিয়ে তার পটির সমস্যা বেশি গুণে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করত, এবং এইভাবেই সে বিয়ে ভেঙে দেওয়ার বাড়ি বাড়ি চেষ্টা করতে থাকে। অন্যদিকে তমাল ও তার পরিবার টাকার লোভে বিয়ে ভাঙতে চায় না। এই ঘটনা শুনে রিনা খুবই কষ্ট পায়। সে বাগানের কোণ থেকে বেরিয়ে এসে বলে, ছি কেয়া, ছি, তুই যে আমার সাথে এরকম করবি আমি ভাবতেই পারিনি। আর তমাল, তুমি সম্পত্তির লোভে আমার বোনকে ঠকিয়ে আমাকে বিয়ে করছিলে। রিনা তার পরিবারের সকলের সামনে এই ঘটনা প্রকাশ করে। কেয়া এবং তমাল সকলের কাছে ক্ষমা চায়। রিনা সকলকে ক্ষমা করে দেয়। কিছুক্ষণ পর কেয়ার সঙ্গে তমালের বিয়ে হয়। কিছুদিনের মধ্যেই রিনার সঙ্গে পরম নামে একটি ছেলের বিয়ে হয়। এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। পিয়ালি রাজেশের বিয়ে হয়েছে মাত্র 5 মাস আগে। পিয়ালি একজন আন্ডারকভার এজেন্ট ছিল। বছরের বেশিরভাগ সময় তাকে অফিসের কাজে বাইরেই থাকতে হতো। আর যেহেতু এই আন্ডারকভার এজেন্টরা নিজেদের আসল পরিচয় সবার কাছ থেকে গোপন করে রাখে, তাই পিয়ালিও কোনোদিন তার বাড়ির কাউকে তার আসল কাজের ব্যাপারে কিছু জানায় না, শুধুমাত্র তার স্বামীকে ছাড়া। একদিন পিয়ালি অফিসের কাজের জন্য বেশ কয়েক সপ্তাহের জন্য বাড়ি থেকে চলে যায়। পিয়ালি সেখান থেকে চলে যাওয়ার 2-3 দিন পর থেকেই তাদের পাড়ায় এক নতুন লেজ অমলেটওয়ালির আসা শুরু হয়। সেই মহিলা বেশ কালো ছিল, মাথায় বড় করে টিপ পরে, চোখের তলায় কালি। রাজেশকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ওই অমলেটওয়ালি হা করে রাজেশের দিকে তাকিয়ে থাকে। রাজেশ রেগেমেগে নিচে নেমে আসে। যা বিক্রি করতে এসেছেন সেটা তো সারা পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করবেন, শুধু শুধু আমাদের বাড়ির দিকে এইভাবে হাঁ করে তাকিয়ে থাকলে হবে? আপনার কি লজ্জা শরম নেই? নিহাত আজ আমার স্ত্রী বাড়িতে নেই, তা না হলে ওই আপনাকে মজা দেখিয়ে দিত। কি মজা দেখাতো বাবু? আপনার স্ত্রী কি জোকার? না মানে জোকাররাই তো মজা দেখায়, তাই জিজ্ঞাসা করছি। এই দেখুন, একদম নিজের লিমিটে থাকবেন। আমার স্ত্রীকে অপমান করার আপনি কে? আমার স্ত্রী মস্ত বড় সরকারি চাকরিজীবী। ও কি করে সেটা যদি আমি আপনাকে বলতে পারতাম না, তাহলে আপনি ভয়ে এখান থেকে পালিয়ে যেতেন। কি করে আপনার স্ত্রী? আন্ডারকভার এজেন্ট বুঝি, কিন্তু এটা শুনে আমি একটুও ভয় পেলাম না, বিশ্বাস করুন। আমি খুব সুন্দর লেজ অমলেট বানাতে পারি, আপনি খাবেন?
এই এই আপনি কিভাবে জানলেন আমার স্ত্রী কি কাজ করে? আমার কিন্তু এবার সত্যিই চিন্তা হচ্ছে। আপনি কে বলুন তো, কোথা থেকে এসেছেন? বাবারে বাবা, গায়ের রংটি একটু কালো করেছি বলে আমাকে চিনতেই পারলে না? এই তুমি আমাকে ভালোবাসো? তোমার থেকে আমি এটা একেবারে আশা করিনি। খুব দুঃখ পেলাম আমি, বুঝলে? পিয়ালির কথা শুনে রাজেশ হাসতে শুরু করে। এইভাবে তারা বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টা এবং আলাপ আলোচনা করে। পিয়ালি জানায় তারা যেই কুখ্যাত ক্রিমিনালকে খোঁজাখুঁজি করছে সে পিয়ালির শ্বশুরবাড়ির পাড়ায় কোথাও এসে লুকিয়ে আছে। তাই এবার থেকে পিয়ালি রোজ সেখানে লেজ অমলেট বিক্রি করতে আসবে। এত কিছু থাকতে হঠাৎ লেস অমলেট কেন? না মানে এরকম অদ্ভুত ধরনের খাবার কেউ কিনতে আসবে কিনা সেটাই ভাবছি। দেখো, যেসব খাবারগুলো খুবই সাধারণ আর লোকজন অনেক বিক্রি করে সেই সব খাবার বিক্রি করতে এলে আমি অনেক বেশি লোকের সংস্পর্শে আসতে পারবো না। কিন্তু এই লেজ অমলেট বেশি লোকজন আগে খায়নি, তাই কেউ যদি এটা আমার থেকে কিনে নাও খায় তাও একবার দেখতে নিশ্চয়ই আসবে জিনিসটা কি। এইভাবে আমি অনেকের সাথেই কিন্তু কথা বলতে পারবো। সত্যি তোমার বুদ্ধিকে আমার শতকোটির প্রণাম। খুনি ধরবে বলে কি সুন্দর একটা খাবার আবিষ্কার করে ফেললো। আমাকে দাও তো একটা লেস অমলেট খেয়ে দেখি। রাজেশের কথা মতো পিয়ালি তাকে একটি লেজ অমলেট বানিয়ে দেয়। এভাবে কয়েকদিন কাটে। লেজ অমলেটওয়ালি এলেই রাজেশ যেখানেই থাকুক না কেন আর যাই করুক না কেন সেই সঙ্গে সঙ্গে ওই মহিলার ঠেলাগাড়ির সামনে চলে আসে। এরকম ঘটনা প্রত্যেকদিন ঘটতে থাকায় রাজেশের মা, বোন এবং পাড়া প্রতিবেশীরা প্রত্যেকেই রাজেশকে নিয়ে নানান রকমের খারাপ কথা বলতে থাকে। কি অবস্থা দেখেছো বিপ্লব? এই রাজেশটা যে এরকম ভাবে বিগড়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। কত মিষ্টি একটা বউ বাড়িতে এসেছে, আর ছেলেটাকে দেখো সুযোগ পেলে এই অমলেটওয়ালির সাথে গল্প করতে বসে যায়। আমাদের চোখে যেটা পড়ছে সেটা কি রাজেশের বাড়ির লোকের চোখে পড়ছে না? এত বড় একটা ঘটনা ওটা দেখতে পাচ্ছে না? বাড়িতে অত মিষ্টি একটা বউ থাকতে কেউ কি করে এমন একজন অমলেটওয়ালির প্রেমে পড়ে আমি জানি না। এই কারণেই তো আমি বলি বাড়ির মেয়ে বউদের অত কাজ করা ভালো না। ওই বউটা যদি বাড়িতে থেকে ঠিকঠাক করে ঘর সংসার করতো তাহলে রাজেশের মনটা এত উড়ু উড়ু করতো না। এটা তুমি কিন্তু একদম ঠিকই বলেছো। রাজেশকে একা দোষ দিয়ে তো লাভও নেই। রাজেশের বউয়ের এত যথেষ্ট দোষ আছে। তুমি কাজ করতে গেছো মানছি, সেখানে থেকেও তো নিজের স্বামী সংসারের খোঁজ রাখা যায়। আমার তো মনে হয় ওর বউ বোধহয় কাজের ওখান থেকে ফোন টোন করে না, তাহলে হয়তো রাজেশের এত সাহসী হতো না। এমনিও তো এক হাতে তালি বাজে না, বুঝলে তো? এইভাবে তারা দুজন নানান রকমের আলোচনা করে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। একদিন পিয়ালি লেজ অমলেট বিক্রি করার জন্য রাজেশদের বাড়ির সামনে চলে আসে। জানো রাজেশ, আমাদেরকে নিয়ে এই পাড়ায় অনেকেই অনেক কথা বলছে। আমার বোধহয় এখানে আর প্রত্যেকদিন আসা ঠিক হবে না। দেখি যদি আমার ডিউটিটা অন্য কাউকে দিতে পারি। এই তো বেশ ভালোই তো চলছে পিয়ালি। আমি তোমাকে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে চিন্তাও তো হচ্ছে না। তুমি নিজের চোখে নিজের পাড়ায় তদারকিও করতে পারছো, আর এখন বলছো এসব কাজের দায়িত্ব তুমি অন্য কাউকে দিয়ে দেবে? আমি চাই না আমার জন্য তোমার বা আমাদের বাড়ির কারো কোনো রকমের অপমান হোক। আমি যদি সবাইকে বলে দিতে পারতাম আমার আসল পরিচয় তাহলে আমি এত ভয় পেতাম না, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি কোনোদিনও কাউকে বলতে পারবো না যে এই লেজ অমলেটওয়ালি আমি। বললে হয়তো তোমার উপর আর কোনো আঙুল উঠতো না। যেটা নিয়ে আমি অত ভাবছি না সেটা নিয়ে তুমি এত ভাবছো কেন? তুমি মন দিয়ে নিজের কাজ করো না। আমাকে যে যা বলে বলুক, আমি শুনে নেব। অনেক হয়েছে, এবার ভালো করে একটা লেস অমলেট বানাও তো, আমার খুব খিদে পেয়েছে। পিয়ালি রাজেশের জন্য লেজ অমলেট বানাতে থাকে। হঠাৎই সেই সময় রাজেশের বোন এবং মা সেখানে চলে আসে। কি ব্যাপার খোকা, প্রত্যেকদিন একা একা এই লেজ অমলেট গুলো খাবি? আমাদেরকেও একদিন খাওয়া। প্রত্যেকদিন এই মেয়ে শুধু তোকেই অমলেট খাইয়ে চলে যাবে, তা কি করে হয়? এসব আপনি কি বলছেন? পাড়াতে তো আমি সবার কাছেই লেজ অমলেট বিক্রি করতে আসি, তাহলে আমি আপনাদের খাওয়াবো না কেন শুনি? এতই যখন তোমার জ্ঞানের নাড়ি টনটনে, তাহলে প্রত্যেকদিন এভাবে এসে আমার ছেলেটার মাথা খাচ্ছ কেন? তাও যদি মানতাম যদি দেখতে শুনতে সুন্দর হতে, এরকম দাঁড় কাকের মতো চেহারা নিয়ে আমার ছেলেকে তুমি ফাঁসাবে ভেবেছো? এসব আপনি কি বলছেন বলুন তো? এই জায়গাটা আমার বাড়ি থেকে অনেক কাছে, আর এই পাড়াতে অনেক লোকও থাকে। আমি সেই কারণেই এখানে আসি। যেখানে লোক বেশি সেখানেই তো বিক্রি বেশি হবে বলুন। তুমি তো ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকো। তুমি বিক্রি করোটা কোথায় শুনি? নাকি আমার ছেলেকে ফাঁসিয়ে সব টাকা রোজগার করে নাও? তুমি আমার গুরুজন, তাই এতক্ষণ তোমার কথার মাঝখানে আমি কোনো কথা বলিনি, কিন্তু আর আমি না বলে থাকতেও পারছি না। একজন গরিব দুঃখী মহিলাকে এইভাবে তোমরা অপমান করছো। উনি একটু আমার সাথে কথা বলেন বলে তোমরা ওনার আর আমার দুজনের চরিত্রে দাগ লাগাচ্ছ। তোমার থেকে তো এরকম আশা করিনি মা। এই বলে রাজেশ সেখান থেকে চলে যায়। পিয়ালির তার শাশুড়ি মায়ের কথাই খুব খারাপ লাগলেও সে বুঝতে পারে এতে তার শাশুড়ি মায়ের কোনো দোষ নেই। সে না জেনে শুনে পিয়ালির কথা ভেবেই তার সঙ্গে এরকম আচরণ করেছে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। রাজেশ এখনো প্রত্যেকদিন সময় পেলেই লেজ অমলেটওয়ালির সঙ্গে গল্প করতে শুরু করে। প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাজেশ ওই লেজ অমলেট খায় এবং লেজ অমলেটওয়ালির সঙ্গে কথা বলতে থাকে।
এবার একটা ব্যবস্থা করতেই হবে মা। হয় তুমি বৌদির চাকরি ছাড়িয়ে দাও, আর না হলে এই মহিলাটাকে আমাদের পাড়ায় আসা বন্ধ করে দাও। অনেক হয়ে গেছে, আর এসব অসভ্যতামি সহ্য হচ্ছে না। দাদা কি নিজে বুঝতে পারছে না এই পুরো ঘটনাটা কতটা দৃষ্টিকটু লাগছে? তোর দাদা কি আমার কথা শোনে? শুনলে কখনো এমন মেয়েকে বিয়ে করতো যে বছরে 4-5 মাস বাইরে কাটায়? এরকম মেয়েরা সংসার করতে পারে? আর ওই অমলেটওয়ালিকে তো আগের দিন কত করে বারণ করলাম এখানে না আসার জন্য, তাও তো রোজই আসছে। এরপরে আর কি বলবো আমি, বল? ও যদি এখানে আসা বন্ধ না করে তাহলে আমাদের ওর এখানে আসা বন্ধ করতে হবে। ওর জন্য আমাদের দাদার অনেক অপমান হচ্ছে, আমাদের বাড়ি নিয়ে সবাই সমালোচনা করছে। সেদিন বাজারে গিয়েও আমি শুনেছি মোহন কাকু আর বিপ্লব দা দাদাকে নিয়ে অনেক আলোচনা করছিল। এরকম সংসার যেন আমার শত্রুও না পায়। যেই সংসারে বাড়ির বউ বাড়িতে থাকে না, সেই সংসারে ছেলেদের আটকে রাখা খুব মুশকিল। মুশকিল না হলে আমার ছেলের মতো ভদ্রসভ্য শিক্ষিত ছেলে কখনো ওরকম লেজ অমলেটওয়ালির পিছনে ঘোরে? এইভাবেই তারা মা মেয়ে দুজনে মিলে নানান রকমের আলোচনা করে। ওদিকে সঠিক সময়ে ক্রিমিনালকে ধরতে না পারায় পিয়ালির অফিসাররা তার উপর জোর দিতে থাকে। পিয়ালি সেই কথাও রাজেশকে জানায়। এভাবে শুধু দিনের বেলা কয়েক ঘন্টা লেজ অমলেট বিক্রি করলে আর হবে না, এবার থেকে বিকেল বেলাতেও এখানে আসতে হবে। আমার হাতে আর বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি যা করার করতে হবে। আমি সারাক্ষণ তোমার ঠেলা গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকি বলে হয়তো আরো সেরকম কোনো লোকজন আসে না। আমি বোধহয় সত্যি সত্যি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি। সেটা কথা নয়, আমি যে খাবারটা বিক্রি করছি সেটা ছোট ছোট ছেলে মেয়েদের ভালো লাগতে পারে, কিন্তু বড়দেরও যে ভালো লাগবে এটা তো নাও হতে পারে। আমি এটা একবারও ভেবে দেখিনি, সেই কারণেই আমার ঠেলাগাড়ি থেকে জিনিস নিতে বাচ্চারাই বেশি আসে, বড়রা আসে কোথায়? তাহলে এখন তুমি কি করবে পিয়ালি? যাকে খুঁজতে এসেছো সে যদি ধরার আগে এখান থেকে পালিয়ে যায় তাহলে তোমার উপর তো অনেক চাপ বেড়ে যাবে। ওই যে বললাম, এবার থেকে রাত্রিবেলাতেও এখানে আসতে হবে। একা মানুষ অনেক সময় রান্নার হাত থেকে বাঁচতে রুটির সাথে অমলেট খেয়ে রাত কাটিয়ে দিই। একা মানুষরা অনেক সময় রান্নার হাত থেকে বাঁচার জন্য রুটির সাথে অমলেট খেয়েও দিন কাটায়। রাত্রিবেলা এখানে আসলে যদি প্রাপ্তবয়স্করা কেউ আসে তাহলে একটু কিন্তু সুরাহা হবে। তোমাদের কাছে অন্য কোনো তথ্য আছে যে ক্রিমিনালটাকে কেমন দেখতে বা কিরকম? কোনো কিছু জানতে পারলে আমাকেও জানিও, তাহলে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আর কি। তাকে কিরকম দেখতে আমরা কিছুই জানি না, শুধু এটুকুই জানি তার একটা হাত নেই আর মুখে একটা কাটা দাগ আছে। এছাড়া আমাদের কাছে আর কিছু খবর নেই। এই সমস্ত আলোচনা করতে করতে তারা স্বামী স্ত্রী বেশ চিন্তায় পড়ে। তারপর থেকে পিয়ালি রাত্রিবেলাতেও তাদের পাড়াতে তার লেজ অমলেটের ঠেলাগাড়ি নিয়ে চলে আসে। পাড়ার লোকেদের অমলেটওয়ালির উপর রাগ আরো বেড়ে যায়। এভাবে বেশ কয়েকদিন চলার পর একদিন রাত্রিবেলা পিয়ালির ঠেলাগাড়িতে এমন একজন অমলেট কিনতে আসে যার একটা হাত নেই এবং মুখে একটা কাটার দাগও ছিল। সেই লোকটি কিছু সন্দেহ করে পালানোর আগেই পিয়ালি তার একটা হাত চেপে ধরে। এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? কি ধরনের অসভ্যতা! দিনের বেলা এসে সারাদিন রাজেশের সাথে গল্প করতে থাকেন, আর রাতের বেলা এসে ভেবে আমাকে হেনস্থা করছেন কেন? তোমার এই মিষ্টি কথাই চিড়ে ভিজবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। এখান থেকে পালানোর চেষ্টা করলে তুমি ভাবতেও পারছো না তোমার কি হতে চলেছে। পিয়ালি নিজের একটি হাত দিয়ে লোকটির হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে ফোন করে তার সঙ্গী সাথীদের সেখানে ডাকে। এই ঘটনাটা তাদের পাড়ার লোকেদের চোখে পড়তেই বেশ কিছু মহিলা রেডে করে সেখানে ছুটে আসে। তারা পিয়ালিকে কিছু বলতে সুযোগ দেওয়ার আগেই তাকে মারতে শুরু করে দেয়। এই কোলাহলের মধ্যে লোকটি পিয়ালির হাত ছেড়ে পালিয়ে যায়। চিৎকার চেঁচামেচি শুনে রাজেশ এবং তার বাড়ির লোক সেখানে ছুটে আসে। মারো মারো, আরো মারো! অসভ্য মেয়ে মানুষ একটা আমার ছেলের কাছে পয়সা দেখে ওকে ফাঁসানোর চেষ্টা করেছে, এখন আবার রাত্রিবেলা এসব অসভ্যতামি করছে। ছি! সুপ্রিয়া দেবীর কথা শুনে তাদের পাড়ার মহিলারা পিয়ালিকে আরো মারতে থাকে। রাজেশ সবাইকে থামিয়ে কোনোভাবে পিয়ালিকে বাঁচায়, আর কারোর কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সে পিয়ালিকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তাদের পেছন পেছন রাজেশের মা এবং বোনও সেখানে যায়। তুই যে এত নিচে নেমে গেছিস সেটা জানতে পারলে বৌমা কতটা কষ্ট পাবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে। পাড়ার লোকেদের সামনে তুই যেভাবে এই অমলেটওয়ালিকে আগলে আগলে এখানে নিয়ে এলি সেটা দেখলে যে কেউ তো তোর উপর সন্দেহ করবে। যে কোনো মানুষকে বিপদে পড়তে দেখলে বাঁচানোটা আমার কর্তব্য। আর তাছাড়া ও অমলেটওয়ালি নয় মা, ও আমার স্ত্রী। ও তোমাদের বৌমা পিয়ালি। ও পুলিশের স্পেশাল ফোর্স অফিসার, ও একজন আন্ডারকভার এজেন্ট। ওরা নিজেদের চাকরির কথা কাউকে বলতে পারে না, তাই তোমাদেরকেও কোনোদিনও জানতে দেয়নি। ও আমাদের পাড়ায় পোস্টিং পেয়েছিল বলেই আমি প্রত্যেকদিন ওর সাথে গিয়ে একটু সময় কাটাতাম, যাতে ও একা অনুভব না করে। ও তোমাদের ভালোর জন্য দিনের পর দিন রাতের পর রাত একভাবে কাজ করে গেল, আর তোমরাই ওরা এই হাল করলে। রাজেশের কথা শুনে সুপ্রিয়া দেবী আর মঞ্জু নিজেদের চোখের জল ধরে রাখতে পারে না।
রাজেশ তাদের বলে তারা যে পিয়ালি সত্যিটা জানে এই কথা পিয়ালিকে না জানাতে। তারা পিয়ালিকে কিছু জানায় না, বরং দিনরাত অক্লান্তভাবে পরিশ্রম করে তারা কয়েকদিনের মধ্যে পিয়ালিকে সুস্থ করে তোলে। পরে পিয়ালি খবর পায় ওই ক্রিমিনাল অন্য শহরে গিয়ে গা ঢাকা দিয়েছে। পিয়ালি এবং পিয়ালির টিম কয়েকদিনের মধ্যেই সেই লোকটিকে ধরে ফেলে।